আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো। সো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, আমার পেছনে স্ক্রিনে লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা? একটু কাইন্ডলি একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবা যে জি ভাইয়া সবকিছু ঠিকঠাক মতো শোনা যায়, দেখা যায় এবং বোঝা যায়। তাহলে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আজকে ক্লাসের পড়াশোনা করব। আমরা আজকে একটা ডেমো ক্লাসে চলে এসেছি। ডেমো ক্লাসটা হচ্ছে পদার্থের অবস্থা, এটার উপর। তোমরা জানো যে তোমরা ক্লাস 9-এ নতুন উঠেছো, এটা তো তোমরা পড়োই। সো যাই হোক, সো তোমরা যেহেতু কোন জিনিসটা জানো, তাহলে তোমাদের কেমিস্ট্রি বই অর্থাৎ রসায়ন বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে, দ্বিতীয় চ্যাপ্টারটার নামটা কি? দ্বিতীয় চ্যাপ্টারটার নামটা হচ্ছে ভাইয়া পদার্থের অবস্থা। এই যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের পদার্থের অবস্থার উপর, এই পদার্থের অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা ক্লাসে জয়েন করে ফেলেছো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। অনেকে দেখতে পাচ্ছি মাহিয়া, ইরানি, আদিব, তার পরবর্তীতে হচ্ছে ফেরদৌসি, শাহরিয়ার জয়, ভিভা, সাবিহা, তার পরবর্তীতে হচ্ছে চাঁদনি, সাইমুন, শাকিন, তার ইসরাত জাহান, তাসনিম, তার পরবর্তীতে হচ্ছে মাহির, তারপরে হচ্ছে গিয়ে মাঝারুল ইসলাম, সাদেক হোসেন, ইসরাত হোসেন, কাসফিয়া, রাজন খান, মনি, সাদিকা। আচ্ছা ঠিক আছে, যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো তো? আচ্ছা, তোমাদের এই যে চ্যাপ্টারটা তোমরা আগে থেকে কারা কারা পড়েছো আমাকে একটু বলো তো। পদার্থের অবস্থা, এটা একটা চ্যাপ্টার, এটা একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমরা কারা কারা পড়েছো কেউ একটু বলতে পারবা? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা আবার কেমন সালাম? পদার্থের অবস্থা, খুবই ভালো আছি ভাইয়া, আল্লাহর রহমতে। চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। যেটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম সেটা হচ্ছে পদার্থের অবস্থা। এই যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, তোমাদের এখানের মধ্যে এমনও কি কোনো গুণী বাণী লোক আছেন যে এই পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা আগে পড়েছেন একবারও? কেউ আছেন? যদি কেউ থাকেন একটু হাত তুলেন তো, একটু দেখি কারা কারা নিজেদেরকে উন্নত থেকে এগিয়ে রেখেছো। তোমাদের তো আসলে তোমরা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, বাট মেইন যে কথাটা, তোমরা এসএসসি পরীক্ষা 2027 সালে দিবা, বাট নিজেকে এগিয়ে রাখতে হবে তো, যদিও বা সালটা 2025। একে একে করে ইনশাল্লাহ সামনের দিকে আগে আসবো। হুমায়রা আঞ্জুম বলছে আমি পড়ছি, তারপরে তো অথই, অনেকে দেখতে পারতেছি, অনেকে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট। কারা কারা এখানে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট অলরেডি ভর্তি আসো? আর একটু হাত তুলে বলো তো যে ভাইয়া আমরা ভর্তি আছে, আমরা ক্লাসের মধ্যে আজকে খুবই মজার জিনিস পড়বো। আমরা বলো তো পড়ি নাই, কোনো সমস্যা নেই, এই চ্যাপ্টারে পড়া না পড়লেও সমস্যা নেই। আমরা একদম এই ক্লাসে, এক ক্লাসে তো আসলে এই সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়ানো সম্ভব না। যতটুকু বেসিক ধারণা দেয়া যায়, যতটুকু কনসেপ্ট দেয়া যায়, ঠিক ততটুকু দিব ইনশাআল্লাহ। আমি পড়েছি আসসালামু আলাইকুম, আমি পড়েছি, ঠিক আছে, সেরা সেরা সেরা। আচ্ছা, যারা যারা পড়েছো তারা তারা এই চ্যাপ্টারে আরো কি কি পড়লে তোমার নলেজটা আরো ডিপ পর্যন্ত যাবে, অর্থাৎ তোমার বুদ্ধি টুদ্ধি বা জ্ঞানের পরিসীমা আরেকটু বাড়বে, সেটারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার এখানে হয়তো বা অনেক স্টুডেন্ট রয়েছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নেই। শুনো, এখন আমরা পড়াশোনা করি। শুনো, প্রথমে আমরা এখানের মধ্যে একটা সুন্দর ট্রাম দেখতে পারবো, সেটা হচ্ছে পদার্থ। এখন এখানের মধ্যে যখনই তোমার এই অধ্যায়টার নামের পিছনে আমাদেরকে কিছু কারণ খুঁজতে হবে, যে ভাইয়া এই অধ্যায়টার নামটা কেন পদার্থের বললো? এটা তো অন্য কিছু হইতে পারতো, হইতে তো পারতো এটা গরুর অবস্থা, ছাগলের অবস্থা, বুদ্ধিমানের অবস্থা, বোকার অবস্থা, লিওনাল মেসির অবস্থা, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থা, নাকি এটা মহিষের অবস্থা, নাকি এটা গরু ছাগলের অবস্থা। এরকমও তো চ্যাপ্টারের নামটা হতে পারতো, বাট দিন শেষে পদার্থের অবস্থা কেন? মানে একটা প্রশ্ন কি কখনো মনের মধ্যে জাগছে ভাইয়া? এখানে তো এমনও হইতে পারতো যে আমার অবস্থা, মানে আমার অবস্থা, চ্যাপ্টারের নাম এরকম হতে পারতো না? একই রনো বাজাবাজি, আমার অবস্থা হয়ে গেল একদম টাইট, এরকম তো হতে পারতো চ্যাপ্টারের নাম, যে ভাইয়া আমার অবস্থা। তো এই যে আমার অবস্থা নাম দেয়নি, তাহার অবস্থা দেয়নি, গরুর অবস্থা দেয়নি, ছাগলের অবস্থা দেয় নাই, তাহলে কার অবস্থা দিছে? উত্তরটা হচ্ছে পদার্থের অবস্থা দিয়ে দিয়েছে। কিসের অবস্থা দিয়ে দিয়েছে? পদার্থের অবস্থা দিয়েছে। কিসের অবস্থা? পদার্থের অবস্থা দিয়েছে। তো আমি প্রথমে যদি তোমাদেরকে বলি যে ভাইয়া এখানে একটু খেয়াল করো, এখানে যে পদার্থের কথাটা বলে দিয়েছে ওরা, পদার্থ মানেটা কি? পদার্থ কাদেরকে বলা যায়? এটা যারা আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট এখানে আছো তারা অলরেডি জানো কিন্তু যে পদার্থ কাকে বলা হয়। আমি বলে দিই, কোন জিনিস যদি পদার্থ হতে চায়,
কোনো জিনিস যদি কি হতে চায়, পদার্থ হতে চায়, কি হতে চায়, কোনো জিনিস যদি পদার্থ হতে চায় তাহলে তার মধ্যে দুইটা খুব সুন্দর সুন্দর বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে পদার্থ হওয়ার জন্য ভর থাকতে হয়, আরেকটা হচ্ছে পদার্থ হওয়ার জন্য কোনো কিছুর আয়তন থাকতে হয়। তার মানে দুনিয়ার মধ্যে কোনো কিছুকে আমি পদার্থ বলবো কিনা এটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিস দুইটা জিনিস দুইটা জিনিস। একটা হচ্ছে যাহা কিছুর ভর আছে, যেমন এই কলমটা, হ্যাঁ এই কলমটা এটার একটা ভর আছে, তো এটাকে আমরা কি বলবো বলতো? এটার যেহেতু ভর আছে তাহলে এটার একটা আয়তনও আছে, তাহলে এটাকে আমি পদার্থ বলবো। এই ঘড়িটার ভরও আছে আয়তনও আছে, এটাকেও বলবো আমরা পদার্থ। চশমাটা ভরও আছে আয়তনও আছে, এটাকেও আমরা বলবো একটা পদার্থ। সুতরাং আমাদের এখানের মধ্যে একটা জিনিস বুঝে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কোনো কিছুকে আমি মন চাইলেই পদার্থ বলতে পারি না। পদার্থ হওয়ার জন্য ভর থাকতে হবে, পদার্থ হওয়ার জন্য আয়তন থাকতে হবে। তার মানে যাহা কিছুর ভর থাকবে, যাহা কিছুর আয়তন থাকবে, তাহা কিছুকেই আমরা আসলে পদার্থ বলবো। বুঝতে পারছো আমার কথা? এক্স্যাক্টলি, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই মোটামুটি পদার্থ। আমি ফারদিন হিসান, তোমরা যারা বলতেছো দীর্ঘ 6 বছর ধরে পড়িয়ে আসছি, আবারও পড়াবো আস্তে আস্তে, এই অভিজ্ঞতাটা 6 বছর থেকে 16 বছর আরো বাড়াতে চাই। যাই হোক, তো আমরা এটা নিয়ে আমরা অনলাইন ব্যাচ নিয়ে কথা বলবো। তো আমরা যখন বলবো পদার্থের কথাবার্তা, যে ভাইয়া আমি যখন বলবো আসলে পদার্থ নিয়ে কথাবার্তা বলবো, সো পদার্থ যদি তুমি ভাঙ্গাচুরা করো, আল্লাহর দুনিয়াতে পদার্থ যদি তুমি খোঁজাখুঁজি করার চেষ্টা করো, পদার্থ তুমি মোটামুটি 3 রকমের পাবা। কত রকমের পাবা? পদার্থ হচ্ছে 3 রকমের পাবা। পদার্থ কয় রকমের পাবা? উত্তরটা হচ্ছে ভাইয়া পদার্থ 3 রকমের পাবা। এক রকমের পদার্থকে আমরা বলি হচ্ছে কঠিন পদার্থ, হ্যাঁ এক রকমের বলি কঠিন পদার্থ, আরেক রকমের বলি আমরা তরল পদার্থ, আরেকটাকে বলি আমরা গ্যাসীয় পদার্থ। বুঝছো? মানে কঠিন পদার্থ মানে কি, যেমন কাঠ, হ্যাঁ লবণ, তেল। তেল তো না, তেল তো আসলে অন্য জাতীয়। দেখো ভালো করে খেয়াল করো, কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু জিনিস এখান থেকে কিছু উদাহরণ মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার মধ্যে আসবে কিন্তু। দেখো প্রথম যে জিনিসটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া পদার্থ তো আল্লাহর দুনিয়াতে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কঠিন জিনিস, এটা যেমন কঠিন, আমি যদি একটু পানি ঢেলে নেই, একটু যদি না, ভর আর ওজন এক জিনিস না। ভর, যারা যারা মনে করো ভর আর ওজন, ওজন, ভর আর ওজন ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস। বুঝছো? ভর আর ওজন কি জিনিস? উত্তর হচ্ছে ভাইয়া ভর এবং ওজন হচ্ছে ভিন্ন জিনিস। এটা মনে রাখবা, যাহা কিছু ভর তাহা কিছু। এইগুলোর পার্থক্য তোমাদেরকে তোমাদের সাব্বির ভাইয়া অনলাইন ব্যাচে ফিজিক্সে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। সুতরাং এটা আমরা অনলাইন ব্যাচে শিখবো, আমরা ভিতরে, হ্যাঁ অনলাইন ব্যাচ 25 এ আমরা শিখবো ইনশাআল্লাহ। সো দেখো ভালো করে খেয়াল করো, সো দেখো পদার্থকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারলাম? 3টা ভাগে। এখন পরীক্ষার মধ্যে দেখো কঠিন মানে কি? কঠিন মানে একটা লাঠি দিয়ে তোমার তোমারে মাইর দিছে, তাহলে ওই ওই যে লাঠিটা হচ্ছে কঠিন পদার্থ। তোমার শরীরের ভিতর রক্ত, এটা হচ্ছে তরল পদার্থ। গ্যাস কোনটা? ফুস ফুস ফুস, ফু 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 এমন করে না, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। বাতাস, বাতাসকে বলা হয় গ্যাসীয় পদার্থ। কি বলা হয়? বাতাসকে গ্যাসীয় পদার্থ। তবে এখানে কিছু উদাহরণ যেগুলো তোমাদের পরীক্ষাতে অথবা এক্সামের মধ্যে চলে আসে, তোমরা বলো তো লবণ কি পদার্থ? লবণ, লবণ কি জাতীয় পদার্থ? বলো। লবণ পদার্থকে তো কি 3 ভাগে ভাগ করা যায়, লবণ বলো তো। লবণ, লবণ কি? লবণ কি কঠিন নাকি তরল নাকি গ্যাস? কোনটা? কে বলতে পারবা? লবণ কোন জাতীয় পদার্থ এটা বলো। লবণ কি কঠিন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কলা কি কঠিন নাকি তরল? কলাকে কঠিন পদার্থ বলা হবে। কলা তো আর পানির মতো না। কলা কি পানির মতো? না, কলা কঠিন পদার্থ। কঠিন পদার্থ, কঠিন মানেই যে লোহা হতে হবে এমন না, যার একটা নির্দিষ্ট আকার এবং আকৃতি রয়েছে তাকে আসলে কি বলা হয়? কঠিন পদার্থ, আকার এবং আকৃতি। বুঝছো? কলা হচ্ছে কঠিন পদার্থ। দেখো লবণ হচ্ছে কঠিন পদার্থ। সো লবণ, এই যে দেখো কেমিস্ট্রির ভাষায় যে এইগুলো ধরো তোমার লবণ, বাসার মধ্যে লবণ লাগলে নিয়ে যায়, এই যে এইগুলো হচ্ছে তোমার লবণ। এই লবণগুলো সংকেত কি জানো? সংকেত মানে এটাকে কেমিস্ট্রির ভাষায় কাকে লবণ বলা হয় কিভাবে বুঝবা? মানে কেমিস্ট্রির ভাষায় না এমনি বলে না একটু লবণ দিয়ে দাও, এরকম বললে আসলে হবে না। লবণের কিছু সংকেত আছে, মানে আমি কিছু জিনিস যদি দেখি তাহলে বুঝবো এটা একটা লবণ। মনে রাখবা দুইটা জিনিসের নাম, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ বাবা। আবার সেম ভাবে পটাশিয়াম ক্লোরাইড, এইগুলোর নাম আমরা পরবর্তী শ্রেণীতে, মানে পরবর্তী শ্রেণী না অধ্যায়ে শিখবো। এটা এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এরা কি বাবা? এরা কি আসলে?
উত্তরটা হচ্ছে এরা এরা হচ্ছে কঠিন পদার্থ এবং এরা দুইজনই হচ্ছে লবণ। আমরা কোনটা খাই জানো? আমরা এইটা খাই, যে বাসার মধ্যে যে আমরা আসলে বাসার মধ্যে যে খাই না লবণ, হ্যাঁ বলে না একটু লবণ দাও তো, এটার সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এতে হচ্ছে সোডিয়াম, ক্লোরিনকে সোডিয়াম ক্লোরিন বলা হয় না, ক্লোরিন এভাবে থাকলে ক্লোরাইড বলা হয়, বুঝছো? তাহলে এই সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম, ক্লোরিন এভাবে থাকলে কি বলা হয়? ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে কঠিন পদার্থ। এইগুলো একটু মনে রাখবা, এইগুলো একটু মনে রাখবা বাবা। তরল পদার্থ কারা? যেমন হতে পারে তেল, তেল হতে পারে তরল পদার্থ, পানি এটাও হতে পারে তোমাদের তরল পদার্থ, বুঝতে পারছো? এইগুলো পরীক্ষা আসে। গ্যাস কারা? গ্যাস কারা? গ্যাস গ্যাস গ্যাসীয় পদার্থ কারা? বুঝছো? গ্যাসীয় পদার্থ কারা? যারা বিভিন্ন রকম, দেখো না গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, নাইট্রোজেন, বুঝছো, ফ্লোরিন, ক্লোরিন, এইগুলো। বাট একটা জিনিস মনে রাখবা, গ্যাসের মধ্যে কিছু উদাহরণ আছে, যেমন গ্যাস কি আমরা অক্সিজেন গ্যাস নেই না, অক্সিজেনটা একটা গ্যাস, অক্সিজেন। বাট এখানে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি, একটু ভাইয়া একটু কঠিন শিখান না, মনে রাখবা প্রোপেন এটা একটা গ্যাস, এটা আসলে একটা কি, এটা একটা গ্যাস, এটা পরীক্ষায় আসতে পারে। নিচের কোনটা গ্যাসে? প্রোপেন আসতে পারে। প্রোপেন কি এটা আমরা 11 নাম্বার চ্যাপ্টারে শিখবো। প্রোপেন কি এটা আমরা কত নাম্বার চ্যাপ্টারে শিখবো বাবারা? হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইডও খাওয়া যায়, কেন খাওয়া যাবে না? সবে লবণ তো খাওয়া যেতেই পারে, আমরা আসলে সোডিয়াম ক্লোরাইডটা বেশি পাই পরিবেশের মধ্যে, যার কারণে এটা পাই। KCl হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। যারা KCl চেনেননি এখনো, KCl দেখো ভালো করে খেয়াল করো, KCl, কে তে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম, Cl তে কি, Ca তে হচ্ছে ক্লোরাইড। কি বললাম? পটাশিয়াম ক্লোরাইড। এই যে দেখো, এটাতে হচ্ছে পটাশিয়াম, এতে হচ্ছে ক্লোরাইড, বুঝছো? এটা হচ্ছে একটা কি, সহজ ভাষায় এটা হচ্ছে একটা লবণ। এটা কি, এটা হচ্ছে লবণ, লবণ, বুঝো? বুঝতে পারছো আমার কথা? প্রোপেন কি, এটা একটা গ্যাস। হ্যাঁ, দুইটা আলাদা ধরনের। প্রোপেন হচ্ছে একটা গ্যাস, এটা আপাতত নামটা মুখস্থ রাখবা বাবা। মনে রাখবে এক ধরনের গ্যাস, ওই যে গ্যাস তো অনেক রকমেরই হতে পারে, সিলিন্ডারের গ্যাস হইতে পারে, এটা মনে রাখবে একটা সিলিন্ডারের গ্যাস। তোমাদের বাসার মধ্যে বসত বাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করে না, ওই 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 সিলিন্ডারের ভিতরে গ্যাস থাকে, বুঝছো? বুঝছো? এই যে প্রোপেন হচ্ছে একটা গ্যাস, সিলিন্ডার ভিতরে যে গ্যাস থাকে সেটাকে বলা হয়। আচ্ছা তোমরা আমাকে একটু বলো, এইটা কি তোমরা ক্লিয়ার? তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো পদার্থকে তিন ভাগে ভাগ করা যেতে পারে? একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাস। সো এইটা কি তোমরা বুঝতে পারছো? একটু বলো, বলো 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 বলো। তোমরা কি এইটুক বুঝতে পারছো? তোমরা এইটুক বুঝতে পারছো? বুঝতে পারলে আমরা একটু নিচের দিকে যাব, একটু আমরা কয়েকটা পোল দিই। পোল অর্থাৎ আমরা অনলাইন ব্যাচে স্টুডেন্টদেরকে যেভাবে কুইজ টেস্ট নেই, আসলে কুইজ দিতে চাই। কুইজ মানেটা কি? কুইজ মানে হচ্ছে তোমরা কতটুকু এতটুকু এতক্ষণের পড়া থেকে বুঝলা সেটা দেখাতে চাই বা দেখতে চাই আমি আসলে, বুঝতে পারছো? আমার নাম হচ্ছে ফারদিন ইহসান। হ্যাঁ, মাস্টার বুক 2 পেয়ে যাবা। সো তোমরা যারা এতটুকু বুঝতে পেরেছো, চলো আমরা একটা কুইজ দিয়ে আসি, একটা কুইজ দিয়ে আসি আসলে। চলো দেখি, এটা এটা দেখি কে কে পারো এটা। কেউ কমেন্টে উত্তর দিও না।
ঠিক আছে, এখানে 73% স্টুডেন্ট এটা উত্তর দিয়েছো, 73% স্টুডেন্ট, যেটা আসলে তোমাদের একটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, সেটা হচ্ছে চিটাগাং বোর্ড 2017 সালে এসেছিল। অর্থাৎ বুঝো একটা জিনিস, বুঝো চিটাগাং বোর্ডে আসা প্রশ্ন তোমরা ক্লাস 9-এ সলভ করতেছো। তো দেখো এখানের মধ্যে দেখো বলছে পদার্থে সাধারণত কয়টা অবস্থা থাকে। পদার্থে 3টা অবস্থা থাকে, সহজ জিনিস, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাস। একটু আগে না বললাম এই 3টা অবস্থা থাকে না, এই যে দেখো তো কঠিন তরল গ্যাস এই 3টা থাকে না, এটাই তো একটু আগে দেখাইলাম। এই যে দেখো কঠিন, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাস। তার পরবর্তীতে দেখো দেখি কোনটার এই যে বাদ দাও এটা, আমরা এখন একটা জিনিস, নতুন একটা জিনিস শিখি। সো যারা যারা এখনো আমাদের অনলাইন ব্যাচে জয়েন হও নাই তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবা। আমরা কিন্তু এভাবে পোল ফায়ারের মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো দেখে থাকি যে তোমরা কতটুকু ক্লাসে মনোযোগ দিচ্ছ, বুঝছো? সো NCl না বাবা, NCl না, NaCl। NaCl মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা এক ধরনের লবণ, এক ধরনের লবণকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়। এটা এক ধরনের লবণ, এই লবণকে কি বলা হয়? উত্তর হচ্ছে ভাইয়া সোডিয়াম ক্লোরাইডকে লবণ বলা হয়। সোডিয়াম ক্লোরাইডকে কি বলা হয়? লবণ বলা হয়। আমি আবারও বলতেছি, সোডিয়াম ক্লোরাইডকে বাংলা ভাষায় লবণ বলা হয়, বুঝছো? প্লাজমা অবস্থায় যাইতে হবে না বাবা, প্লাজমা অবস্থা এখন তোমাদের বইয়ে নাই, তোমাদের এটা এখন তোমাদের ধরো হচ্ছে কি এখন পড়তে হবে না। দেখো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে একটা শক্তি থাকে। দেখো ভালো করে খেয়াল করো, এক ধরনের শক্তি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আণবিক শক্তি। আণবিক শক্তি, আণবিক শক্তি। আচ্ছা ভালো করে বুঝো, আণবিক শক্তি মানে কি? আণবিক শক্তি মানে হচ্ছে কোন একটা পদার্থ কতটা শক্ত, কতটা কাছাকাছি আছে অণুগুলো। ধরো একটা অণু থেকে আরেকটা অণু কতটা কাছাকাছি থাকে। ধরো এই যে একটা অণু, এটা আরেকটা অণু, এটা দেখো কতটা দূরে, আর একটা অণু আর একটা অণু দেখো কাছাকাছি। কাছাকাছি মানে কি? তাদের কাছাকাছি থাকার শক্তিটা বেশি। দূরে মানে কি? তাদের দূরে থাকার মানে কাছাকাছি থাকার কোনো শক্তি নাই। আণবিক শক্তি মানে ধরো যে কোনো একটা গ্যাস, ধরো এক্স একটা মৌল, ওয়াই আর একটা মৌল, এই যে এদের মধ্যে যে আকর্ষণ শক্তি, এই যে দেখো এই দুইটা জিনিসের মধ্যে, ধরো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, ধরো এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার পড়াশোনা। বুঝো এবার, পড়াশোনা কি বলছি? একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে তোমার কি? পড়াশোনা। তাহলে তুমি আর তোমার পড়াশোনার মধ্যে কি একটা আকর্ষণও থাকতে পারে, বিকর্ষণও থাকতে পারে। হতে পারে তোমার কম পড়াশোনা করতে ভাল লাগে, হতে পারে তোমার অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে ভাল লাগে। সো দেখো এখানের মধ্যে যদি তোমার আর এটার মধ্যে, ধরো এই এক্স আর ওয়াইটাকে তুমি ধরলাম, সো তোমার মাঝখানে যদি অনেক বেশি এই যে তোমাদের মধ্যে যে আকর্ষণটা, পড়াশোনা এবং তোমার মাঝখানে যে আকর্ষণটা, এটাকেই বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। কি বলা হয়? আন্তঃআণবিক আকর্ষণ। আকর্ষণ বল। বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? যে একজন এবং আরেকজনের মধ্যে যে আকর্ষণ, এই যে একজন এবং আরেকজনের মধ্যে যে আকর্ষণ, এটাকে কি বলবো? আন্তঃআণবিক আকর্ষণ। অনলাইন ব্যাচে জয়েন যদি করতে এখনো না করে থাকো, অবশ্যই 16910 এই নাম্বারে কল করবা। কল করার পরবর্তীতে তোমাকে সবকিছু ডিটেইলসে বুঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তো দেখো এটা হচ্ছে এদের কি? আন্তঃআণবিক শক্তি। তো কঠিন পদার্থে, আমাদের পদার্থ কয় রকমের হইতে পারে? কঠিন হইতে পারে, কঠিন হতে পারে। তার পরবর্তীতে কি হতে পারে ভাইয়া? তরল হতে পারে। তার পরবর্তীতে কি হতে পারে বলতো? গ্যাসীয় হইতে পারে। কি হতে পারে? গ্যাসীয় হতে পারে। তাহলে কয় ধরনের হতে পারে? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হতে পারে কঠিন, একটা হতে পারে তরল, আর একটা হতে পারে গ্যাসীয়। তাহলে এই 3 ধরনের পদার্থ আসলে থাকতে পারে। এবার মজার বিষয়টা দেখো, এটা কি এদের আন্তঃআণবিক শক্তি না? এই যে আন্তঃআণবিক না? তো কঠিন পদার্থের এই আকর্ষণটা, এই যে একজন আরেকজন, একটা কণার সাথে আরেকটা কণার আকর্ষণ অনেক বেশি। বুঝছো? বুঝছো? ভালো করে বুঝো। যদি আমার পদার্থ হয় কঠিন পদার্থ, দেখো পদার্থ মানে কি? ধরো তোমার কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থ। সো এই যে এটা একটা কণা, এটা একটা কণা, এদের মধ্যবর্তী যদি এটা যদি কঠিন পদার্থ হয়, এদের আকর্ষণ অনেক বেশি হয়। আকর্ষণ কি হয়? অনেক বেশি হয় বাবা। কি হয়? অনেক বেশি হয়। এদের মাঝখানের আকর্ষণটা কি হয়? অনেক বেশি হয়।
যার কারণে আসলে বলা হয় কঠিন পদার্থগুলো অনেক কাছাকাছি। দেখো না, ভাঙতে গেলে আসলে কঠিন পদার্থ ভাঙতে পারবা না, মোচড়াইতে গেলে কঠিন পদার্থ মোচড়াইতে পারবা না। হ্যাঁ, লোহা লোহা যদি তুমি ভাঙতে যাও ভাঙতে পারবা সহজে? পারবা? পারবা না তো। কেন? কারণ ওদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। তার মানে আমরা এখানে যদি আমরা বলি যে ভাইয়া এদের তো আকর্ষণ শক্তি বেশি, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। আণবিক শক্তি অনেক বেশি। অনেক বলতে সব থেকে বেশি। তার মানে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থেকে বলতে সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। বুঝছো? বুঝছো আমার কথা? তাহলে সব থেকে বেশি কি বলছি? আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি, আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি। তাহলে কঠিন পদার্থের আন্তঃআণবিক বা আকর্ষণ শক্তিটা সব থেকে বেশি হয়, সব থেকে বেশি হয়। আর দেখো ভালো করে খেয়াল করো, তরল পদার্থে মানে ওই রকম না। ধরো এইটা একটা পদার্থ আর এইটা একটা পদার্থ, মানে এদের আকর্ষণ শক্তি অতটা না, মানে মাঝামাঝি। সব থেকে বেশি কার হয়? সব থেকে বেশি হয় হচ্ছে কঠিন পদার্থের, তারপরে কার? তরল পদার্থের, তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থের। অর্থাৎ গ্যাসীয় পদার্থের যদি আমি দুইটা অণুর কথা বলি, এইটা একটা অণু, এটা একটা অণু, এদের মধ্যবর্তী যদি আমি আকর্ষণ বলের কথা বলি, এদের আকর্ষণ বল তেমন একটা নাই। তার মানে ভালো করে বুঝো, যদি এটা আমাদের কি পদার্থ হয়, এটা আমাদের গ্যাসীয় পদার্থ হয়, আই রিপিট, এটা যদি আমাদের গ্যাসীয় পদার্থ হয়, এদের আন্তঃআণবিক আকর্ষণ তেমন একটা নাই। কারণ গ্যাসীয় পদার্থের অণুগুলো দেখো বলে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। বুঝছো? আন্তঃআণবিক এইটাই তো বললাম, এই যে দেখো আন্তঃআণবিক আকর্ষণ বল অলরেডি পড়াইছি, এইটাই তো, এই যে একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ, একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি বলো তোমার সাথে পড়াশোনার আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। এক্স এর সাথে ওয়াই এর আকর্ষণ বল, এটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কাকে বলা হয়? হ্যাঁ, সেটা হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণু, এই যে দেখো আমি পড়াইছি, এই যে দেখো এই যে এইটা অণুর সাথে এইটা অণুর আকর্ষণ, এটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে থাকে, যার কারণে এদের কি হয় বলতো? আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম। আন্তঃআণবিক আকর্ষণ বল সব থেকে কম। আকর্ষণ মানে একটা অণুর সাথে আর একটা অণুর থাকার প্রবণতা, বল সব থেকে কম। বুঝছো? বুঝছো আমার কথা? সব থেকে কম, সব থেকে কম হয়। সো এবার একটা জিনিস দেখো, তার মানে আমি কি বুঝলাম? কঠিন পদার্থের কিছু নাম বলেছিলাম, যেমন মনে রাখতে হবে সোডিয়াম ক্লোরাইড একটা কঠিন পদার্থ, হতে পারে পটাশিয়াম ক্লোরাইড, মানে এগুলো কি লবণ না? এইগুলো কঠিন পদার্থ। এছাড়া কারা কারা কঠিন পদার্থ হতে পারে ভাইয়া? এছাড়া সহজ লোহা হতে পারে। লোহা কি কঠিন পদার্থ? কাঠ হতে পারে, কাঠও। তোমার হাতের যে মোবাইলটা আছে, মোবাইলও তো কঠিন পদার্থ, তাই না? তুমি যে ক্রিকেট ব্যাট যে খেলো, বল যে খেলো, বলও তো কঠিন পদার্থ। তুমি যে ব্যাট দিয়ে যে মারো, এই ব্যাটও তো কঠিন পদার্থ। বুঝতে পারছি? বুঝতে পারছি। তবে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। সেম ভাবে সব থেকে কম কাদের আকর্ষণ বল, সব থেকে কম কাদের? সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের কিছু উদাহরণ দেন। সব থেকে সুন্দর এবং পরীক্ষায় আসার উদাহরণ হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে যে সিলিন্ডারের মধ্যে থাকে, তোমাদের সিলিন্ডার, সিলিন্ডার বাসা বাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করা হয় না, এই সিলিন্ডারের মধ্যে থাকে। কোথায় থাকে? এই সিলিন্ডারের মধ্যে থাকে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো বলো তো বাবা, বলো। এক্স্যাক্টলি, বিবি মরিয়ম বলছে এগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের অণুগুলো আকর্ষণ থাকে না, যার কারণে এগুলো দূরে দূরে সরে যায়। আর কঠিন পদার্থের আকর্ষণ বেশি থাকে, যেমন এখানের মধ্যে দেখো একটা আর একটার সাথে লেগে আছে, একদম লেগে আছে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, সব থেকে এক নম্বরে সব থেকে বেশি কঠিন পদার্থের, তারপর তরল পদার্থ, তারপর গ্যাসীয়। তার মানে তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের থেকে কম হয়, কঠিনের থেকে কি হয়? কম হয়।
তো চলো আমরা একটা প্রশ্নতে যাই, একটা আমরা কুইজে যাই। চলো আমরা 2 নাম্বার কুইজে যাই। দেখো, প্রোপেন হচ্ছে সিলিন্ডারে থাকা একটা গ্যাস, লিখে দিয়েছি। দেখো, সিলিন্ডার ব্যবহার করা হয় না বাসাতে, সিলিন্ডারে ব্যবহার করা গ্যাসকে, একটা গ্যাসের নাম হচ্ছে প্রোপেন। এটা দেখো, উত্তর দাও দেখি, এটার উত্তর দাও দেখি, কোনটার আণবিক শক্তি সব থেকে বেশি? ভেরি গুড। তার মানে এটা বলে দিচ্ছে, আন্তঃআণবিক বল মানে কি, যেটা হচ্ছে কঠিন। আন্তঃআণবিক সর্বোচ্চ, সর্বোচ্চ মানে সব থেকে বেশি, সব থেকে বেশি কার? কঠিন পদার্থের। কোন পদার্থের? কঠিন পদার্থের। তাহলে এখানে উত্তর কি হবে? এই যে কঠিন পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তার পরবর্তীতে, আন্তঃআণবিক বল সব থেকে বেশি, এটার উদাহরণও দাও দেখি। এর আগেরটা যারা ভুল করেছো, হ্যাঁ এর আগেরটা যারা ভুল করেছো, এবার দেখি কারা উত্তর দিতে পারো, এবার কারা উত্তর দিতে পারো। এই যে দেখো, আরেকটা কুইজ দিয়ে দিচ্ছি। আগের প্রশ্নের উত্তরটা যারা ভুল দিয়েছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই প্রশ্নের উত্তরটা দেখো, আমি তোমাদেরকে কুইজ দিচ্ছি। সেরা, কুইজটার সময় শেষ হয়ে গেল, অর্থাৎ এখানে উত্তরটা হবে কি? পটাশিয়াম ক্লোরাইড। তো যারা যারা মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাস করেছো, আশা করি তোমাদের এইগুলো হ্যাঁ আটকায় যাওয়ার কথা না। এই যে দেখো, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যেও একটা জিনিস ভালো করে খেয়াল করো দেখি, কোনটার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি, যেটা রাজশাহী বোর্ডে আসছিল। হ্যাঁ, রাজশাহী বোর্ডে আসছিল। এখন কথা হচ্ছে, আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি মানে কি? সব থেকে বেশি মানে হচ্ছে কঠিন পদার্থ। এখন আমি এটার উত্তর বলবো না, জাস্ট আমি এইটা বলবো, মিথেন। মিথেন মানে কি? প্রাকৃতিক গ্যাস, এটা একটা গ্যাসীয় পদার্থ। আর বাকিগুলোর কথা আমি বলবো না। তোমরা দেখি একটু পারো কিনা, নিজের মাথাটা একটু চিন্তা করাও তো। মাস্টার বুক আলাদা কেনার কোনো অপশন নাই আসলে। তাড়াতাড়ি চল,
তোমরা এই কুইজটার উত্তরও দিয়ে দাও। ভেরি গুড, তাড়াতাড়ি করো, কুইজটার সময় শেষ হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে এটা একটু বলতে চাই, আন্তঃআণবিক কি বলছে এখানের মধ্যে, কণার বেশি শক্তি বেশি, আকর্ষণ শক্তি সব থেকে বেশি হচ্ছে কঠিন পদার্থের। এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের মিথেনটা হচ্ছে আমাদের কি, মিথেনটা হচ্ছে গ্যাস, বুঝছো ভালো করে বুঝছো, মিথেনটা কি, মিথেনটা হচ্ছে গ্যাস। এর পরবর্তীতে আমি যদি তোমাদেরকে বলি চুনা পাথর, আচ্ছা চুনা না চিনো, পাথর তো চিনবা, পাথর, পাথর তো চিনবা, পাথর পাথর পাথর, পাথর কি কঠিন পদার্থ না? পাথরটা অবশ্যই কঠিন পদার্থ বাবা। দেখো ভালো করে খেয়াল করো, সয়াবিন তেল, তেলটা কি জাতীয় পদার্থ? তেলটা তো তরল জাতীয় পদার্থ, তাহলে তেল মানে কি, তেল মানে হচ্ছে তরল জাতীয় পদার্থ, বুঝছো? কেরোসিন, কেরোসিন এটা কি, এটা হচ্ছে তরল জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? তরল জাতীয় পদার্থ। তার মানে আমি দিন শেষে এখানে তোমাদেরকে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে উত্তরটা হবে কঠিন। কেননা আমার এখানের মধ্যে প্রশ্নে বলেই দিয়েছে আকর্ষণ শক্তি সব থেকে বেশি, তাহলে আকর্ষণ শক্তি সব থেকে কার বেশি? উত্তরটা হচ্ছে চুনা পাথর, কারণ পাথর তো একটা কঠিন পদার্থ, আর কঠিন পদার্থই চাইছে। বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? এখন এখানের মধ্যে বলছে কোনটার আন্তঃআণবিক শক্তি সব থেকে কম। হ্যাঁ, সব থেকে কম হচ্ছে গ্যাসীয় পদার্থ। কোনটা? গ্যাস। এখানে গ্যাস একাধিক আছে, এটা আমরা পরে পড়বো। এখন একজন জিজ্ঞেস করতেছিল ভাইয়া মাস্টার বুক আসলে কি? আমাদের অনলাইন ব্যাচ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10 মিনিট স্কুলের টিচার প্যানেল। টিচার প্যানেল মানে কি, আমরা যারা আসলে তোমাদের ক্লাস নিয়ে থাকি, পেছনের জন হচ্ছে শিক্ষার্থী, এই যে আমার চেহারা, এই যেটা দেখো, এটা হচ্ছে আমি। দেখো ভালো করে বুঝো বাবা, সেটা হচ্ছে তোমরা যারা যারা এই যে আমরা যে এভাবে পড়াশোনাগুলো করতেছি, যে একটু পড়লাম, পড়ার পরবর্তীতে এই সম্পর্কিত কিছু প্রশ্ন সলভ করে ফেললাম, যাতে করে এই সম্পর্কিত কঠিন গ্যাস তরল সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা যাতে খুব সহজেই উত্তর করতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? তো একটা জিনিস ভালো করে বুঝো, সেটা হচ্ছে আমরা এই যে পড়াশোনার সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে মাস্টার বুক। মাস্টার বুক হচ্ছে এমন একটা বই, যে আমি যে তোমাদেরকে এতক্ষণ প্রশ্নগুলো দিলাম, আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে সলভ করালাম, এইগুলো ধরো মাস্টার বুকেরই পার্ট। অর্থাৎ মাস্টার বুকটা কিরকম বলো তো বাবা, ধরো তোমাকে পড়ানো হয়েছে যে পদার্থ সম্পর্কে, পদার্থ সম্পর্কে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে, এই একটা ক্লাসের উপরে তোমাদের 10টা কুইজ দেয়া হবে, তুমি বাসায় যেটা প্র্যাকটিস করবা। ক্লাসের মধ্যে কুইজ দেয়া হবে, ক্লাস তো বুঝো তুমি, যে এখন যে এরকম কুইজ করতেছো এরকম কুইজ দেয়া হবে। আবার বাসার মধ্যে করার জন্য হোমওয়ার্ক দেয়া হবে। আবার এই চ্যাপ্টার সম্পর্কিত তোমাদেরকে মডেল টেস্টের কোশ্চেনও দেয়া হবে, মডেল টেস্ট কোশ্চেনও দেয়া হবে। সুতরাং একটা জিনিস ভালো করে বুঝো, সেটা হচ্ছে এই যে একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার এমন ভাবে পড়বো আমরা যাতে করে তোমার আলাদা কোনো টেস্ট পেপার কিনতে না হয়, আলাদা কোনো গাইড বই কিনতে না হয়, আলাদা কোনো কিছু কিনতে না হয়। যেমন আমি যদি এখানের মধ্যে মাস্টার বুকটা একটু এক্সপ্লেইন করি, এই যে মাস্টার বুকে কেন আসলে প্রস্তুতি 100তে 100, এখানের মধ্যে অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর দেয়া থাকবে। যেমন আমি যদি বলি এখানের মধ্যে দেখো, এই যে দেখো এখানে হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস থাকবে। যেমন এই যে দেখো মাস্টার বুকের একটা পার্ট দেখো এখানের মধ্যে খেয়াল করো, সেটা হচ্ছে এখানে খেয়াল করবে, এই যে এটা হচ্ছে মাস্টার বুকের একটা অংশ, এটা ছবি মাত্র বাবা, যেখানে দেখবা অনেকগুলো কুইজ দেয়া রয়েছে। এখানে তাকাইলেই খেয়াল করবা এখানে অনেকগুলো কুইজ দেয়া আছে, যে কুইজ দেয়া আছে, এইগুলো বাসায় থেকে নিজে প্র্যাকটিস করবা। এছাড়া মডেল টেস্টের জন্য দেখো এই যে মডেল টেস্ট, এই যে দেখো 20টা প্রশ্ন দেয়া থাকবে, 20টা কোশ্চেন দেয়া থাকবে তোমাদের মডেল টেস্ট দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উত্তরটা হচ্ছে মডেল টেস্ট। এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া আছে, রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, সিকিউ প্রশ্ন দেওয়া আছে, সবগুলো, মানে একটা বইয়ের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। বুঝছো?
এই যে যাদের মাস্টার বুক আছে তারা কিন্তু জানে। সুতরাং যারা যারা এখনো ইনরোল করো নাই আমাদের অনলাইন ব্যাচে, তাদেরকে বলবো 16910 এই নাম্বার কল করে ফেলো, কল করে ভর্তি হয়েছে। অলরেডি কিন্তু প্রায় 9000 শিক্ষার্থী আমাদের সাথে জয়েন হয়েছে। 9000 স্টুডেন্ট কিন্তু কম না। সো আরো হবে, এটা কিন্তু মানে ডে বাই ডে আরো বাড়তেছে। সো তুমিও নিজেকে আমাদের সাথে এগিয়ে রাখতে অবশ্যই অনলাইন ব্যাচে জয়েন হয়ে যাও, এবং এটা করতে ফোন দাও 16910 এই নাম্বারে। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে। সো মাস্টার বুকের কথা তো হয়ে গেল। এবার দেখো, এবার এই যে একটা চিত্র, এই চিত্র থেকে তোমরা কিছু বুঝতে পারতেছো বলো তো? এটা কিসের চিত্র হতে পারে, কে বলতে পারবা? এটা কিসের? এখানে কি কেউ আগুন ধরিয়ে দিয়েছে? মাস্টার বুক অনলাইন ব্যাচে জয়েন করলে ফ্রি পেয়ে যাবা, বুঝছো? আরে সেরা, দেখছো অনেকের কাছে কিন্তু যারা অনলাইন ব্যাচে আসো তারা পেয়েও গেছো মাস্টার বুক। সুতরাং যারা যারা মাস্টার বুক পাও নাই তারা কিভাবে পেতে পারো? যারা অনেকে আছে এখনো ভর্তি হয়ে পাও নাই, কারণ কুরিয়ারে একটু যেতে সময় লাগে মাঝে মাঝে, যেহেতু বাংলাদেশের 64টা জেলা, একটু পৌঁছাতে সময় লাগতে পারে। বাট এছাড়া যারা যারা আমাদের সাথে কোর্সে ভর্তি রয়েছে অর্থাৎ ইনরোল রয়েছে, তারা কিন্তু সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বলো। ব্যাপনের ছবি দেয়া, ব্যাপন মানে কি? ব্যাপন শব্দের অর্থ কি তোমরা বলতে পারো? এখানে ব্যাপনের ব্যাপন দিচ্ছে, চলো আমরা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে ব্যাপন বুঝি। ব্যাপন মানে দেখো জিনিসগুলো ছড়িয়ে পড়তেছে, জিনিসগুলো দেখো ছড়িয়ে পড়তেছে। দেখো ব্যাপন মানে কি? প্রথমে তুমি একটু জিনিস দিছো এক ফোঁটা, তারপর সেটা আস্তে আস্তে ভিতরের দিকে ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। ব্যাপন তাহলে শব্দের অর্থটা কি? ছড়িয়ে পড়া। কি করা? ছড়িয়ে পড়া। তাহলে ব্যাপন শব্দের অর্থটা কি? ছড়িয়ে পড়া। কোনো কিছু ছড়িয়ে পড়াকে আসলে কি বলা হয়? ব্যাপন বলা হয়। কোনো কিছু ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। কোনো কিছু ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। তাহলে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে যে ব্যাপন কাকে বলে? ব্যাপন কাকে বলে? কোনো কিছু কঠিন হইতে পারে, গ্যাস হইতে পারে, তরল হইতে পারে, বুঝছো? এই জিনিসগুলোকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। যেমন আমরা বাস্তব একটা এক্সপেরিমেন্ট করি। ধরো আমার কাছে আমি আসলে অন্য কিছু পাই নাই, ভায়োডিন নিয়ে আসছি। ওই যে কাটাকাটি হইলে, হাত পা কাটাকাটি হইলে, হ্যাঁ, এটা ব্যবহার করা হয়। সো আমার কাছে ধরো ভায়োডিন আছে, সেটা তোমাদেরকে বোঝানোর জন্য বোঝাবো। দেখো তোমাদের কাছে কি আছে? এই যে দেখো ভায়োডিন আছে। সো এটা ধরো আমার কাছে একটা গ্লাস আছে, এই যে আমার কাছে একটা গ্লাস আছে, এবং আমি এই গ্লাসের মধ্যে কিছু পানি নিয়ে আসবো। কেউ আছে? পানির বোতল, একটা পানির বোতল। না, পুরা। একটু হিট পানিও লাগতো রে, হিট দিছি, আরেকবার হিট দিয়ে, হ্যাঁ ওইটা দিয়ে যা। ওইটার ভিতরে এমনি পানিও লাগবে, হিট পানিও লাগবে। এখন আপাতত বোতলটা দে। হ্যাঁ শুরু হয়ে গেছে, এখন লাগবে এটা। দিয়ে দে, হ্যাঁ। সো দেখো বাচ্চা কাচ্চারা, ধরো আমার কাছে একটা পানির বোতল আছে। দেখো পানির বোতল আছে, বুঝছো? দেখো পানির বোতল তো না, পানি একটা গ্লাস আছে। তো আমি কি করব? এই গ্লাসের মধ্যে প্রথমে পানি ঢেলে নিব। দেখো মোটামুটি এই পর্যন্ত পানি ঢাললেই হয়েছে, আর কিছু লাগবে না। দেখো দেখো তো আমি এখন কি করব? আমি এটা এখন একটু খুলে ফেলবো, ভায়োডিন যেটা। তো এটা কি করব? এখানে কিন্তু এখন এই ভায়োডিনটা কিন্তু অনেক ঘনত্বের ভায়োডিন আছে। অর্থাৎ এই ভায়োডিনটা যখন আমি এখানে ছেড়ে দিব, সেটা দেখবা যে আশপাশে ছড়াই পড়বে। দেখো 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 আস্তে আস্তে ছড়াই যাচ্ছে না? আস্তে আস্তে কিন্তু ছড়াই যাচ্ছে। লিখে দিই নিচে, আমি নিয়ে নিব এখন। সো দেখো আশপাশে আস্তে আস্তে জিনিসটা ছড়াই গেল, কিন্তু একটু দেখো ভালো করে খেয়াল করো, ছড়িয়ে যাচ্ছে না? এই যে আশপাশে চারদিকে জিনিসটা ছড়িয়ে পড়লো,
এটাকে আসলে ব্যাপন বলা হয়। আচ্ছা তোমরা বলো তো, আমি যদি একটা কাজ করি, মজার একটা কাজ করি আসলে, আমি যদি তোমাদের সাথে একটা মজার কাজ করি, ধরো এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক পানি, স্বাভাবিক পানির মধ্যে ভায়োডিনটা লাল হয়ে ছড়িয়ে পড়লো। আচ্ছা এই যে এই ছড়িয়ে পড়া, এই ছড়িয়ে পড়াটাকে কি বলা হয়? এখন এটা দেখতে র চায়ের মতো হয়ে গেছে, মানে রং চা হয়ে গেছে। আচ্ছা এই যে ব্যাপন, এইটাকেই বলা হয় আসলে ব্যাপন, মানে চারদিকে ছড়িয়ে পড়া। আচ্ছা তুমি আমাকে বলতে পারো, ধরো আমি যদি 3টা পাত্র রাখি, আমি এখানের মধ্যে একটা পাত্র রাখি, এখানের মধ্যে একটা পাত্র রাখি, ধরো আমি একটা গরম পাত্র রাখছি, গরম গরম পানি, গরম পানি, আরেকটা ধরো ঠান্ডা পানি রাখছি, ঠান্ডা পানি। আচ্ছা ভালো কথা ভাইয়া। আচ্ছা বলো তো, এখানের মধ্যেও যদি ভায়োডিন দেই, এখানেও যদি ভায়োডিন দেই, কোথায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, কোথায় ব্যাপন হার বেশি হবে, কোথায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে? ধরো আমার 2টা পানি আছে, একটা হচ্ছে গরম পানি, একটা হচ্ছে ঠান্ডা পানি। তো এখানের মধ্যে দিলে তো আস্তে আস্তে ছড়াই পড়বে, ছড়াই পড়বে, এখানেও তো ছড়াই পড়বে, তাই না? কোথায় তাড়াতাড়ি ছড়াই পড়বে বলো তো, কোথায় তাড়াতাড়ি ছড়াই পড়বে বলো? গরম পানিতে। কেন? গরম পানির গতিশক্তি বেশি, অণুগুলো তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে পারে। সো এটা আমরা প্র্যাকটিক্যালি আসলে দেখাই দিব। চলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে দেখো এখানের মধ্যে আমরা একটু গরম পানি নিয়ে নিই, আমরা একটু টেস্ট করি। আমরা ধরো এখানে আমি একটু গরম পানি, দেখছো ধোয়া বেরোচ্ছে, দেখো ধোয়া বের হচ্ছে কিন্তু। সো যাই হোক, আমি জানি না দেখতে পারতেছো কিনা, এটা হচ্ছে গরম পানি নিলাম, এবং আরেকটা জায়গায় আমি অ্যাজ ইউজুয়াল ঠান্ডা পানি নিলাম। এই যে দেখো বরফ দেখতে পারতেছো নিশ্চয়ই। সো বরফের মধ্যে একটু পানি ঢেলে দিই, দেখো এটা হচ্ছে বরফ পানি, বুঝতে পারছো? দেখো একটা হচ্ছে গরম পানি, আর একটা হচ্ছে ঠান্ডা পানি। এই যে দুইটা মোটামুটি সেম লেভেল অফ ওয়াটার রাখছি। সো সেম লেভেলের যদি পানি আমরা রাখি, তাহলে এখন আমি এই দুইটার মধ্যে ঢেলে দিব। আগে দেখো, আগে আমি একটু বরফের মধ্যে ঢেলে দিই, দেখো যেখানের মধ্যে বরফ উপরে ভেসে আছে এটাতে আমি একটু ঢেলে দিই, দেখো এটা ছড়ায় পড়তেছে, দেখো দেখো আস্তে আস্তে ছড়ায় পড়তেছে, উপরে এখনো যেতে পারেনি। সো আস্তে আস্তে এটা ছড়ায় গেল। বাট এটা যে সময় ছড়ায় গেল, আমি যদি এটা গরম পানিতে দেই, দেখো এটা যদি আমি গরম পানিতে দেই, এটা নিমিষের মধ্যে চারপাশে ছড়ায় পড়বে। দেখো দেখো দেখছো, এই যে দেখছো কত তাড়াতাড়ি ছড়ায় পড়তেছে, দেখছো দেখছো দেয়ার সাথে সাথে ছড়ায় পড়ছে। ঠান্ডা পানিতে একটু সময় লাগছে, বাট গরম পানিতে দেয়ার সাথে সাথে ছড়ায় পড়ছে। এবং গরম পানিতে দেখো নিচের একটা লেয়ার পড়ে গেছে, দেখতেছো নিচের মধ্যে একটা লেয়ার পড়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে মনে রাখতে হবে যে গ্যাসীয় পদার্থে অথবা আমরা যে ব্যাপনটা পড়তেছি সেটা গরম পানিতে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। গরম পানিতে কিভাবে ছড়িয়ে পড়ে বলো বাবা? তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে? খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বুঝছো? বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? বুঝছো? ঠিক আছে, তাহলে ব্যাপন মানে কি? ব্যাপন মানে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। সো দেখ ভালো করে খেয়াল করো। এখন আমাদেরকে যদি কখনো বলে যে ভাইয়া ব্যাপন তো বুঝাইলেন, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ, এই যে দেখো আমরা যে ব্যাপন, কার ব্যাপন বেশি কার ব্যাপন কম, এই যে এই পার্টগুলো, যেমন এখানের মধ্যে দেখো এখানে এই যে পার্টগুলো রয়েছে, এই যে দেখো
কার ব্যাপন বেশি, যার ওজন কম, এগুলো আমরা অনলাইন ব্যাচে পড়বো। কারণ এক ক্লাসে তো এই চ্যাপ্টারে সব পড়া সম্ভব না। এই এমসিকিউ গুলো আমরা অনলাইন ব্যাচে অ্যানালাইসিস করেও ফেলছি অলরেডি। অনলাইন ব্যাচে অলরেডি এগুলো অ্যানালাইসিস করা হয়েও গেছে, পড়াও পড়তেছি, আমরা কিন্তু আগায় গেছি। কোনটার ব্যাপন হার বেশি, এগুলো কিন্তু এই যে বোর্ডে আসা প্রশ্ন, এগুলো এখন আমি সলভ করাবো না, এগুলো আমি অনলাইন ব্যাচ 25 এ সলভ করাবো ইনশাআল্লাহ। কোনটা ঊর্ধ্বপাতিত যৌগ। সুতরাং এই জিনিসগুলো জানতে চাইলে ডিটেইলসে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, অনলাইন ব্যাচে জয়েন করতে হবে। সো নিঃসরণ মানে কি? নিঃসরণ মানেও হচ্ছে ছড়িয়ে পড়া, কিন্তু ছোট্ট ছিদ্র পথে ছড়িয়ে পড়া। নিঃসরণ মানে কি? নিঃসরণ মানে হচ্ছে ছোট্ট ছিদ্র পথে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া কি বলছি? ছোট্ট ছিদ্র পথে কিভাবে পড়া? ছড়িয়ে পড়া। তার মানে নিঃসরণ মানে কি? নিঃসরণ মানে হচ্ছে ছোট্ট ছিদ্রপথ। এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ছোট্ট ছিদ্রপথ মানেটা কি? ছোট্ট ছিদ্রপথ মানে কি? যেমন আমি তোমাদেরকে যদি এটা একটু বুঝাই, যেমন আমি তোমাদেরকে দেখাই, এটা একটু বাস্তব রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখাইলে তোমরা বুঝতে পারবা। ধরো এটা একটা বেলুন, এটা একটা বেলুন, বুঝো। দেখো দেখো এটা একটা বেলুন, রাইট? এটা আমাদের হাতে কি আছে? একটা বেলুন আছে। এখন এটাকে আমি একটু ফুটা করে দিতে চাই, এটাকে কি করতে চাই? ফুটা করে দিতে চাই। সো ফুটা করে দেওয়ার জন্য আমার অবশ্যই একটা কলম টলম কিছু লাগবে। আচ্ছা কলম ছাড়াও পিন কি আছে? আমি একটু খুঁজে দেখি, দাঁড়াও। আচ্ছা পিন নাই। সো এটাকে আমি যদি ফুটা করে দিতে চাই, একটু যদি ছোট্ট একটা ছিদ্রপথ বানাই দিতে পারি, মানে কলমের ছিদ্রপথ হতে পারে সেটা। তো কলম যদি আমরা দিতে পারি, যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই ডিটেইলসে, এই যে দেখো এটা একটা বেলুন। এই বেলুনকে কি করব? এই যে কলমটা আছে, কলমটা দিয়ে ফুটা করে দিই। তো ফুটা করলে এখানে ছোট্ট একটা ছিদ্রপথ হবে, এই পাশ দিয়ে বাতাসগুলো সুই সুই করে বের হয়ে যাবে। এটাই হচ্ছে নিঃসরণ। যেমন দেখো, আল্লাহ কি জোরে শব্দ হয়েছে, বুঝতে পারছো আমার কথা? সুতরাং এই যে সরু ছিদ্রপথ দিয়ে কত তাড়াতাড়ি বের হয়ে গেল, তুমি গ্যাসগুলো দেখতেই পারলা না। তুমি গ্যাসগুলো দেখতেই পারো নাই বাবা, চোখ দিয়ে কি দেখতে পারবা? তোমার কি চোখে ম্যাজিক আছে? না, নাই তো। এই যে ছোট্ট ছিদ্রপথে যে বেরিয়ে পড়ে, এই যে ছোট্ট ছিদ্রপথে বেরিয়ে যে পড়ে, এটা খুব দ্রুত বেরিয়ে যায় বাবা। যেমন টায়ার, গাড়ির টায়ার ফেটে যেতে পারে, খুব দ্রুত ফেটে যায় না? খুব দ্রুত তো ফেটে যায়। এই যে দেখো সরু ছিদ্রপথে এই গ্যাসগুলো যে বেরিয়ে যাচ্ছে, সরু ছিদ্রপথে গ্যাসগুলো যে বেরিয়ে যাচ্ছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে নিঃসরণ। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো কি বুঝতে পারো নাই বলো? নিঃসরণ কি বুঝতে পারছো? নিঃসরণও শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে হয়। এই পোলাপান, কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে নিঃসরণ কি? আচ্ছা যারা যারা এখনো অনলাইন ব্যাচে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে ফেলবা। সো অনলাইন ব্যাচে যদি আমি জয়েন করার কথা বলি, দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি নিঃসরণের কথা বলি, ভালো করে বুঝো। অনলাইন ব্যাচ, অনলাইন ব্যাচে কিভাবে জয়েন করব আমরা আসলে, এটা হচ্ছে প্রশ্ন। অনলাইন ব্যাচে জয়েন করব কিভাবে? তুমি জাস্ট একটা কাজ করবা, 16910 এই নাম্বারে ফোন দিবা। এই নাম্বারে কল করবা। সো বাকিটা কি? বাকিটা যদি তুমি বলো কোন ক্লাসে ভর্তি হচ্ছে, এটা যেহেতু 9 এর ক্লাস, 9 এ ভর্তি হচ্ছে, যেই ক্লাসে ভর্তি হও জাস্ট এখানে কল দিলে হয়ে যাবে। ইন ডিটেইলস এই ক্লাসে এই চ্যাপ্টারে আরো অনেক কিছু বাকি রয়েছে, অনেক কিছু বাদ রয়ে গেছে। সেই যে এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু বাদ রয়ে গেছে বা অনেক কিছু বাকি রয়ে গেছে, সেই বাকি পার্টগুলো আমরা অবশ্যই ওই ইয়াগুলো, হ্যাঁ উচ্চচাপ থেকে, হ্যাঁ উচ্চচাপ থেকে, কারণ কি বেলুনের ভিতরে তো উচ্চচাপ ছিলই গ্যাসের। সো এইটা যখন ফুটা করে দিলাম, সেটা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়ছে। চারদিকে কি হয়েছে? ছড়িয়ে পড়ছে। হ্যাঁ নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থে আছে।
সরণ গ্যাসের কিছু উদাহরণ দেয়। সরণ গ্যাস মানে কি ভাইয়া? তল কি ফ্রি? তল কি বাবা? আচ্ছা, আরকা বড়ুয়া অনলাইন থেকে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, তোমাদের কি প্রশ্ন আছে? না, কাঁঠালের ক্ষেত্রে কাঁঠালের গন্ধটা ব্যাপন হয় না, নিঃসরণ হয় না, ব্যাপন হয়। কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু কাঁঠালের গন্ধ কি খুব এই বেলুনের বাতাসের মতো ছড়িয়ে পড়ে না। কাঁঠালের যে গন্ধটা সেটা হচ্ছে ব্যাপন হয়। কাঁঠাল রেখে দিলে সেটা পেকেছে আস্তে আস্তে ছড়ায় পড়ে। বাট বাতাস দেখো, বেলুনের বাতাস দেখো কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তেছে। তার পরবর্তীতে আমি যদি আবারও বলি, বেলুনের বাতাস ছাড়া হচ্ছে গিয়ে তোমার আরেকটা বাতাস আছে, সেটা হচ্ছে যে ওই গাড়ির টায়ার যদি ফুটা করে দাও খুব তাড়াতাড়ি বাতাস বেরিয়ে যায়। স্বতঃস্ফূর্ত ভাবে হয় নিঃসরণ। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে নিঃসরণ হয়, ব্যাপনও হয়। কুইজ দিছি, অন্য ঊর্ধ্বপাতন কি আমরা এটা ক্লাসে শিখবো, অনলাইন ব্যাচ 25-এ শিখবো। ভর্তি হতে কত টাকা লাগবে? ভর্তি হতে কত টাকা লাগবে এটা তুমি যদি এই নাম্বারে কল করো, তোমার যত প্রশ্ন আছে মনের মাধুরী মিশায় এই প্রশ্নটা জিজ্ঞেস করবা, কোনো সমস্যা নেই। যত প্রশ্ন আছে জিজ্ঞেস করবা। বুঝছো? আচ্ছা, কয়টা থেকে ক্লাস শুরু? এটা তো রমজান মাস, রমজান মাসে হচ্ছে বিকেল 3:30 থেকে। রমজান মাসে যদি এখন ভর্তি হয়ে যাও, রমজান মাসের জন্য তোমাদের ক্লাস হচ্ছে 3টা থেকে 4টা 15। বুঝতে পেরেছো? 3টা থেকে 4টা 15। 3টা থেকে কি? 3টা থেকে হচ্ছে 4টা 15 রমজান মাসে তোমাদের ক্লাস। বুঝতে পারছো? ভাইয়া পাতায় কি ব্যাপন এবং নিঃসরণ? না, পাতায় ব্যাপন হয়, নিঃসরণ হবে না। নিঃসরণ আমি কি বললাম, যে পারফিউম দেখো, গ্যাসের স্প্রে যখন করো, গ্যাসের ভিতরে ওইটা আটকায় থাকে, যখন স্প্রে করো বাতাসগুলো খুব দ্রুত বেরোয় যায় না, খুব তাড়াতাড়ি বেরোয় যায় না, তাহলে এটা কি? নিঃসরণ। বুঝছো? আর কোনো প্রশ্ন আছে? বলো ক্লাসটা কেমন লাগছে? আমরা অল্প একটু পড়েছি, বাট কথা হচ্ছে বাকি জিনিসগুলো আমরা কোথায় পড়বো? আমরা ক্লাসে পড়বো। অনলাইন ব্যাচে কিন্তু আমরা হোমওয়ার্ক দিয়ে দেই, তার পরবর্তীতে প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের পরীক্ষা হয়, কুইজ হয়, হ্যাঁ, ডিটেইলস পরীক্ষা হয়। বুঝছো? ঠিক আছে বাচ্চা কাচ্চারা, কবে পাবা? খুব শীঘ্রই পেয়ে যাবে ইনশাআল্লাহ। মাস্টার বুক পার্টও খুব শীঘ্রই পেয়ে যাবে, এই মাসের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আশা করি তোমাদেরকে যতটুকু পড়িয়েছে, অল্প একটু পড়িয়েছে, বাকিগুলো তো আমরা অনলাইন ব্যাচেই পড়ে ফেলবো ইনশাআল্লাহ। সো যতটুকু পড়িয়েছি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। ভালো থাকবা,